দ তো চলুন শুরু করা যাক। রেকর্ডিংটার জন্য একটু সমস্যা হচ্ছিল আজকে। রেকর্ডিং অন হয়ে গিয়েছে। আচ্ছা, প্রত্যেকের কাছে স্ক্রিন স্পষ্ট? সাউন্ড হ্যাঁ স্যার। কোয়ালিটি, হ্যাঁ স্ক্রিন স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা প্রত্যেকে একটু সোজা হয়ে বসবো। প্রথমে গণপতি এবং বাস্তুদেবতাকে প্রণাম জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। ওম সর্বে বাস্তু ময়া দেব, সর্বং বাস্তু ময়ম জগৎ, পৃথ্বীধরস্তু বিজ্ঞেয়, वास्तुदेव नमस्तुते। एकदन्त महाकायं लम्बोदर गजाननं विघ्ननाशं करं देवं हेरम्भं प्रणमाम्यहम्। আচ্ছা, তো গতবারের মতোই আজকে আমরা পড়ব, কিন্তু পড়ার আগে একটি শর্ত ছিল। গত সপ্তাহে যেটি আমি পড়িয়ে দিয়েছি অলরেডি ইতিমধ্যেই, সেটা আজকে আর আমি পড়াবো না, সেটা আপনাদের মধ্যেই একে একে আসবেন, এসে আপনারাই একটু একটু করে রিভাইজ করবেন। তো তার জন্য আমরা 10 মিনিট ধার্য করেছিলাম, সেখান থেকে অলরেডি আমাদের 17 মিনিট মাইনাস হয়ে গেছে। কিন্তু তবু আমরা পিছনে হাঁটবো না। দরকার হয় আমরা যে টাইমটা আমাদের সিস্টেম রেডি করতে নষ্ট হলো, সেই টাইমটা আমরা অ্যাড করব। মানে আমাদের 9টা 17 বা 18 ক্লাস স্টার্ট হচ্ছে, আমরা এই 8টা 17 বা 18-তে, তো আমরা ক্লাসটা এক্ষেত্রে 9টা 20 পর্যন্ত নিয়ে যাব, এক্সটেন্ড করব। ঠিক আছে, টাইম আমাদের সেম থাকবে। টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে এটা, কিন্তু এখন থেকে 10 মিনিট টাইম এখন শুরু হচ্ছে আপনাদের। আমি ডাকবো, কে আসবে? একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বলতে হবে, কেমন? আহ, কাকে ডাকি কাকে ডাকি? সামনে কে আছে? বলতেই সব ক্যামেরা অফ করে নিচ্ছে একে একে। কুন্তল বাবু এগিয়ে আসুন, আপনাকে দিয়ে শুরু হোক। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আপনি একটু শোনাবেন বাস্তুপুরুষের জন্ম বৃত্তান্তটা? হ্যাঁ বলতে পারবো। হ্যাঁ বেশ, খুব সুন্দর, বলুন, শুনি একটু। হ্যাঁ, যখন পৃথিবী যখন সৃষ্টি হয় তখন কোনো দুটি মাত্র প্রজাতির তখন অস্তিত্ব ছিল, একটা হচ্ছে দেবতা এবং একটা অসুর। তো তখন মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না। তো তখন দেবতা ও অসুরদের মধ্যে একটা শত্রুতামূলক সম্পর্ক ছিল। তো তাদের মধ্যে প্রায়শই একটা স্ক্রিনে স্ক্রিন মানে দেখতে যুদ্ধ পাচ্ছেন একটা সবাই লেগে আপনারা? থাকতো। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। যুদ্ধ লেগে থাকতো। তো তখন যে ওদের অসুরদের যে রাজা ছিলেন তিনি ছিলেন অন্ধকাসুর। এই অন্ধকাসুর তখন কি করতে চাইলো, স্বর্গ মর্ত পাতাল দখল করতে চাইলো, কিন্তু তখন তো স্বর্গ তো অলরেডি তখন দখল করে নিয়েছে। তো তখন মর্ত অধিকার করতে চাইলে, এবং মর্তকে অধিকার করতে গেলে তখন ত্রিলোকের সঙ্গে লড়াই করতে হবে। তার জন্য কি হলো, সেই অন্ধকাসুর তখন শিবের সঙ্গে লড়াই করা শুরু হলো। এবার শিবের সঙ্গে যখন প্রচুর পরিশ্রম করে যখন লড়াই চলছে, তখন তাদের মধ্যে কিছু ঘাম মাটিতে পড়ে এবং মাটি ভিজে যায়, এবং সেখান থেকে একটা শিশুর উৎপন্ন হয়। এবং সেই শিশুটি আস্তে আস্তে এমন ভাবে বাড়তে থাকে যে প্রচুর রকম ভাবে বাড়তে থাকে। তো বাড়তে থাকে এবং তারপর কি হয়, শিশুটা যত বাড়তে থাকে খিদেও বাড়তে থাকে। তো তখন যাকে সামনে পাচ্ছে তখন সে খাওয়া শুরু করে দিল। তো খাওয়া শুরু করার পর তখন হলো কি, তখন দেবতারা ভাবছে এ হয়তো অসুর, আর অসুররা ভাবছে এ হয়তো দেবতা। তো যখন দেখছে, ভুলটা তখনই ভাঙলো যখন দেখছো দেবতাকেও খাচ্ছে অসুরকেও খাচ্ছে। তো শেষ পর্যন্ত তখন লোকে বুঝতে না পেরে, সৈন্যবর্গ বুঝতে না পেরে, তখন ব্রহ্মলোকে তখন যাত্রা শুরু করলো। তো যাত্রা শুরু করা যখন সবাই মিলে হাজির হলো,
তখন দেবরাজ ইন্দ্র যখন জিজ্ঞেস করলো যে এর উৎপত্তির কারণটা কি, তখন অলরেডি ব্রহ্মা তখন ধ্যানে ছিলেন, ধ্যান খুললেন এবং যখন তিনি বলতে গেলেন তখন সেই সেই পুরুষও তখন হাজির হলেন। তো যখন হাজির হলেন ব্রহ্মাকে দেখে বাস্তুপুরুষ তখন প্রণাম করলো, এবং যখন প্রণাম করে তখন অসুর এবং দেবতা সবাই তাদের উপর চেয়ে পড়লো। এবং যেহেতু অসুর এবং দেবতা তাদের ক্ষমতা অনেক প্রচুর শক্তিশালী, তখন কি হলো, কিছুটা নিচে এসে ঢুকে গেল ধরিত্রীর বুকে। তখন তিনি বললেন ইনি হলেন অসুর এবং দেবতার সংমিশ্রণে তৈরি, এটা হলো ব্রহ্মদেবতার মানসপুত্র। এবং তখন থেকে মনস্পত্র হওয়ার পর তখন যখন তারা উঠে বলল, তখন কিছুটা তাদেরকে একটা রোল দেওয়া হলো যে কোন কোন দিকটা নির্দিষ্ট প্রত্যেকেরই একটা রোল থাকবে। এবং রোল থাকার জন্য যখন কোনো কিছু আমরা যখন নির্মাণ করি, যেহেতু সে হচ্ছে ধরিত্রীর সন্তান, তার জন্য কি হয়েছে যে ধরিত্রীর সন্তান হওয়ার জন্য আমরা কিন্তু সে কোনো রকম আঁচড়ই পৃথিবীর বুকে লাগতে যায় না, সে সমস্ত নির্মাণটাই তার নিজের ওপরেই নেয়। এবং যার ফলস্বরূপ সমস্ত কিছু আমাদের বাস্তু দেবতার নাম অনুসারেই তো, মানে বাস্তু দেবতা অনুযায়ী তখন কাজকর্ম করতে হবে। যারা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী স্থাপত্য শিল্প নির্মাণ করবে, তাদেরকে সে সুখী হবে, কারণ সে তখন বললো যে দুঃখটা তাদের হরণ করে নেবে, দুঃখটা খেয়ে নেবে, কারণ তার তো প্রচুর খিদে, তো খিদেটা দুঃখ দিয়ে মিটবে। আর যদি প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধাচরণ করে, তাহলে কিন্তু তার সুখটা খেয়ে সে দুঃখী হয়ে পড়বে। বেশ, এবং যাই হোক, খুব ভালো হয়েছে। ব্যাস এই পর্যন্তই। আপনার সময় শেষ। খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর থেকে ঠিক যেখানে উনি শেষ করলেন সেখান থেকে শুরু করবে কার্তিক বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেখানে ঠিক শেষ হলো ওই জায়গা থেকে শুরু করবেন। হ্যাঁ, উনি শেষ করলো যেখানে দেবতারা চেপে বসলেন সেখান থেকে। হুম। ওখান থেকে কি বলছে, ওখান থেকে আগে আর কতটা রয়েছে? কতটা রয়েছে মানে? দেবতারা যখন চেপে বসলেন তখন থেকে উনি বললেন যে হে ব্রহ্মদেব, আহ আমার উপর সবাই এভাবে চেপে বসলো, কিন্তু আমার ক্ষুধা নিবৃত্ত হবে কিভাবে? হুম। তখন ব্রহ্মদেব তখন ব্রহ্মদেব বললেন যে প্রকৃতির নিয়ম অনুযায়ী যে ঘর বা বাড়ি যে কোনো কিছু নির্মাণ করবেন, তুমি তার থেকে তার দুঃখকে হরণ করে তুমি তার ক্ষুধা নিবৃত্তি করবে। আর যে প্রকৃতির নিয়ম অনুযায়ী করবে না, তুমি তাদের সুখ হরণ করে দুঃখ নিবৃত্তি করবে। হুম। তারপর? স্যার আমি বুঝতে পারছি না। আচ্ছা, সংকেত। হ্যাঁ স্যার। তো স্যার কোনখান থেকে বলবো একটু বলবেন? ওই যেখানে শেষ হলো। মানে উনি যেটা বললেন যে মানে অসুরগুলি ওনার পিঠের উপরে, মানে আমাদের যে বাস্তু পুরুষ ওনার পিঠের উপর সবাই বসে পড়ছে, অসুর এবং দেবতারা। তো বাসুদেব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার তাহলে ক্ষুধাটা মিটবে কি করে, আমি খাবো কিভাবে, কি খাবো? তখন ব্রহ্মদেব বলেছিলেন যে মানে উনি যেটা বললেন আর কি, প্রকৃতির নিয়ম মেনে যিনি যে কাজ করবেন তাদের সেই যে ভূমির উপর যে স্থাপত্যগুলো তৈরি করবে, তার মধ্যে যে সমস্ত নিয়ম মেনে করবে তার দুঃখটা খেয়ে তুমি তোমার পেট ভরাবে, আর যে নিয়ম মেনে করবে না তার সুখটা খেয়ে তুমি তোমার পেট ভরাবে। তো আমরা তো এই ধরিত্রীতে অনেকে আমরা নিত্যদিনে নিত্য রকমের কর্ম করে থাকি, সেই কর্মের ফলে নানা রকমের পাপ সৃষ্টি হয়, নানা রকমের ভালো কিছু সৃষ্টি হয়, আবার খারাপ কিছু সৃষ্টি হয়। তো এই বাস্তুপুরুষ খারাপটাকে খেয়ে সেই ব্যক্তির ভালো দিকটাকে বাড়িয়ে দেবে, এবং ভালো দিকটা যারা ভুল করবে তাদের ভালো দিকটা খেয়ে খারাপ দিকটা বাড়িয়ে দেবে। আর কিছু বলুন? বাহ, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, এইবার বাস্তুশাস্ত্রের রচয়িতা থেকে শুরু করে পঞ্চতত্ত্ব পর্যন্ত সপ্তর্ষি, হ্যাঁ বলুন।
বাস্তুশাস্ত্রের রচয়িতা কে এই জায়গা থেকে শুরু করে পঞ্চতত্ত্বের সৃষ্টি পর্যন্ত? বাস্তুশাস্ত্রের রচয়িতা আমরা অথর্ববেদে উল্লেখ পাই, আপনার স্থাপত্যবিদ্যা বা বাস্তুশাস্ত্র। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন বাস্তুশাস্ত্রের রচয়িতা। এরপরে বাস্তুপুরুষ মূলত পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত। সেটা হচ্ছে আকাশ তত্ত্ব, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, আর হচ্ছে অগ্নিতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব। এগুলো হলো সৃষ্টি তত্ত্বের মূল। এবং ওই একইভাবে আমরা যদি দেখি ধ্বংসতত্ত্বেরও মানে সেই জল থেকে অগ্নি, অগ্নি থেকে আকাশ, আকাশ তত্ত্ব থেকে বায়ু, বায়ু থেকে পৃথিবী, মানে এইভাবে ধ্বংসতত্ত্বটাও হয় আর কি। বেশ, ঠিক আছে, তো সুন্দর হয়েছে, এখানে আপনার হ্যাঁ, সুন্দর হয়েছে। প্রেরণা, পঞ্চতত্ত্বের সৃষ্টি কিভাবে হচ্ছে, মানে কোন তত্ত্ব কোন তত্ত্বকে সৃষ্টি করছে এবং কে কাকে ধ্বংস করছে? ওকে স্যার, এখানে সবার ফার্স্টে যদি দেখা হয় তাহলে রয়েছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব থেকে প্রথমে জল তত্ত্বের সৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে, তারপর সেখান থেকে বৃষ্টি হয়ে জল তত্ত্বের সৃষ্টি হচ্ছে আকাশ তত্ত্ব থেকে। তারপর আকাশ তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি হচ্ছে। জলটা যখন বৃষ্টি রূপে মাটিতে এসে পড়ছে, ভূপৃষ্ঠে এসে পড়ছে, তখন সেই জলটা মাটির সংস্পর্শে এসে সেখানে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, প্রাণের সৃষ্টি হচ্ছে, এবং সে উদ্ভিদ থেকে অক্সিজেন আসছে তথা বায়ু আসছে, বায়ু তত্ত্বের উৎপত্তি হচ্ছে। তারপর বায়ু থেকে আসছে অগ্নিতত্ত্ব। বায়ুর যে গাছ রয়েছে, মানে বায়ুর যে মূল উৎসটা, গাছটা যখন শুকিয়ে যাচ্ছে তখন গাছটা শুকনো কাঠে পরিণত হচ্ছে। এবার সেই শুকনো কাঠ হচ্ছে জ্বালানি, জ্বালানির দ্বারাই আগুন এর সৃষ্টি হবে। আগুন তত্ত্ব, এখান থেকেই শুকনো জ্বালানির মধ্যে আগুন আহ দাবানলের দ্বারা, বনে জঙ্গলে দাবানলের দ্বারা অগ্নিতত্ত্বের সৃষ্টি হচ্ছে। এবং এই অগ্নিতত্ত্বের দ্বারা ওই কাঠটা তথা জ্বালানিটা যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হয়ে যাচ্ছে, তখন সেই ভস্মটা তো মাটিতেই মিশে যাচ্ছে। সেখান থেকে অগ্নিতত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি হচ্ছে। বেশ সুন্দর হয়েছে, এটাই। ভালো হয়েছে। আবার এইবার আবার এইবার মেরি সরকার, হুম, কোন তত্ত্বকে হ্যাঁ ডিস্ট্রয় স্যার, করছে এবং কেন করছে? আমাদের 5টি তত্ত্ব রয়েছে: জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী এবং আকাশ তত্ত্ব। তো জল তত্ত্ব ধ্বংস করছে অগ্নিতত্ত্বকে, মানে আগুনকে, অগ্নিতত্ত্বকে। মানে আগুন নর্মালি জ্বলে, সেখানে আমরা জল ঢাললে আগুনটা নিভে যায়, সুতরাং জল আগুনকে ধ্বংস করছে। আবার আগুন ধ্বংস করছে আপনার আকাশ তত্ত্বকে। আকাশ তত্ত্ব বলতে আমরা নর্মালি এখানে সাধারণভাবে যে আকাশ বুঝি সেটি নয়, এটি হচ্ছে আপনার শূন্য স্থান বোঝাচ্ছে আর কি আকাশ বলতে। তো শূন্য বলতে আবার সেখানে শব্দের উৎপত্তি ঘটছে, সেই শব্দ আমরা পাচ্ছি আবার ধাতু থেকে। তো তো সেহেতু আর আগুন আমরা জানি যে কোনো সম্পদ বা মানে যে কোনো সম্পদকে বা ধাতুকে হচ্ছে গুলিয়ে ফেলতে পারে। সুতরাং অগ্নি ধ্বংস করছে আমার আকাশ তত্ত্বকে পরোক্ষভাবে। তো তারপরে হচ্ছে আমার আকাশ তত্ত্ব ধ্বংস করছে বায়ু তত্ত্বকে। আকাশ তত্ত্ব বায়ু তত্ত্বকে ধ্বংস করছে, মানে আকাশ তত্ত্ব যেহেতু আমাদের সম্পদ, মানে আমরা এখান থেকে অস্ত্র শস্ত্র পাই, তো সেই সহযোগে আমাদের গাছপালা আমরা কেটে ফেলি, তো গাছপালা কাটার ফলে সেখানে বায়ুর বিনাশ ঘটছে। তো এটাও পরোক্ষভাবে বায়ু তত্ত্বে ধ্বংস করে। বায়ু আবার পৃথিবী তত্ত্বকে ধ্বংস করছে আমাদের ঝড়, মূলত ঝড়ের কারণে। মানে যেটা আপনি আমফান দিয়ে বুঝিয়েছিলেন যে বায়ু মানে একটা প্রবল ঝড় একটা খেপে খেপে আমাদের পৃথিবীকে ধ্বংস করছে, আমাদের মাটি, আমাদের আহ ধরুন পাহাড় পর্বত, বাড়ি ঘর সমস্ত কিছুকেই। আর পৃথিবী তত্ত্ব ধ্বংস করছে আমাদের জল তত্ত্বকে। কারণ পৃথিবীর আমাদের 3 ভাগ জল, 1 ভাগ স্থল আমরা জানি, এবং এই 3 ভাগ জল আবার স্থলের উপরেই মানে বেশ করে থাকে, কারণ জল হচ্ছে মানে মাটি ছাড়া
সেটি ধারণ করতে পারে না, মানে মাটি হচ্ছে জলকে ধারণ করে এবং এই 1 ভাগ স্থল হচ্ছে সেটা আমরা জলের ওপরেই রয়েছে। তো পৃথিবী আমার ধ্বংস করছে জল তত্ত্বকে। বাহ, সুন্দর হয়েছে। এই জায়গাটায় সব থেকে বেশি আমরা গুলিয়ে ফেলি আকাশ তত্ত্বের জায়গাটাতে। বাকি 4টে তত্ত্ব তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আকাশ তত্ত্বের জায়গায় আমরা গুলিয়ে ফেলি যে মেটাল ব্যাপারটা। এই মেটাল ব্যাপারটা আমাদের মাথায় চট করে ঢোকে না। এটা ভালো লাগলো যে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, গত সপ্তাহে কি আমরা এই পর্যন্তই পড়েছিলাম? তো এর পরে আর এগোইনি, তাই তো? না স্যার। ব্যাস, এইবার এর পর থেকে আমরা এগোবো। এতক্ষণ পর্যন্ত আমরা তত্ত্ব বিষয় জানলাম। আর একটা বিষয় হচ্ছে, যাদের টার্ন আজকে আসলো না বা যাদেরকে আমি ডাকিনি, মিস করে গেছি, তারা নেক্সট উইকের জন্য রেডি থাকবেন। আচ্ছা, এবার হচ্ছে, দেখুন এখানে 3টে দেবতার ছবি দেখতে পাচ্ছি আমরা, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ঠিক যেরকম পঞ্চতত্ত্বকে ছাড়া বাস্তুর শক্তি হয় না বা বাস্তু গঠিত হতে পারে না, ঠিক তেমনি 3 গুণ ছাড়া পঞ্চতত্ত্বের কোনো ভ্যালুই নেই। মানে পঞ্চতত্ত্ব আবার এই 3টে গুণের দ্বারা শক্তি প্রাপ্ত হয়। অগ্নির যে দাহিকা শক্তি, অগ্নির এত তাপ, উত্তাপ এবং যে কোনো কিছুকে দহন করার যে ক্ষমতা, এই দাহিকা শক্তি অগ্নি পায় রজগুণের কাছ থেকে। রজগুণ ছাড়া অগ্নির দাহিকা শক্তি থাকবে না। কেমন? জলের ক্ষমতা কি? ভিজিয়ে দেওয়া, মানে রসযুক্ত করা, ভারী করা। এই যে ক্ষমতাটা জলের মধ্যে, এই ক্ষমতাটা জল পায় সত্ত্বগুণের কাছ থেকে। অর্থাৎ জলের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি জল সত্ত্বগুণের দ্বারা প্রাপ্ত হয়। আবার বায়ু এমন একটা শক্তিশালী পদার্থ বা তত্ত্ব, যার সম্মুখীন কেউ হতে পারে না, যে সব কিছুকে ধ্বংস করতে সক্ষম। আবার সেই বায়ুকে ছাড়াও আমরা বাঁচতে পারবো না, কারণ আমাদের অক্সিজেন লাগবে প্রতিনিয়ত। একটা সেকেন্ডও আমরা ফাঁক দিই না অক্সিজেন নিতে। বা বায়ু যদি 1 সেকেন্ডের জন্য বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। এই বায়ুর যে ক্ষমতা, এইটা পায় তমগুণের কাছ থেকে। বায়ু এই শক্তি তমগুণের কাছ থেকে প্রাপ্ত হয়। জল হয়ে গেল, অগ্নি হয়ে গেল, বায়ু হয়ে গেল। থাকে মাত্র 2টো তত্ত্ব, কি? পৃথিবী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব। যদি আকাশ তত্ত্বের মধ্যে আসি, আকাশ তত্ত্বের মধ্যে সমস্ত কিছুই বিদ্যমান। অর্থাৎ 3 গুণ, সত্ত্ব, রজ এবং তম, আকাশ তত্ত্বের মধ্যে সমান মাত্রায় রয়েছে। এটা কেন সমান মাত্রা কি করে থাকতে পারে? আকাশের মধ্যে যেরকম জলের মতন স্নিগ্ধতা আছে, ঠিক তেমনি বায়ুর মতন ভয়ঙ্কর জায়গাও আছে। আবার একটা শ্রেণী বা একটা পর্যায়ের ওপরে যদি আমরা উঠে যাই, সেখানে সূর্যের তাপটা এতটাই বেশি হতে পারে যে সেই তাপে আমরা ঝলসে পুড়েও যেতে পারি, তাই না? অতএব 3 গুণের সমান মাত্রা আকাশ তত্ত্বের মধ্যে রয়েছে। তাই আকাশ তত্ত্ব 3 গুণেরই অধিকারী। এবার আসছি পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্বের ক্ষেত্রে বলা হয়, পৃথিবী তত্ত্বের মধ্যে কেবলমাত্র তমগুণ রয়েছে। কারণ পৃথিবী তত্ত্ব এমন একটা তত্ত্ব যে প্রচণ্ড প্রকার শক্তিশালী, এবং যার মধ্যে ক্ষমতা আছে, ধারণ করার ক্ষমতা আছে, যেটা অন্য কোনো তত্ত্বের মধ্যে নেই। আর ধারণ করার ক্ষমতা একমাত্র তমগুণের মধ্যে আছে, যে ধারণ করতে পারে, যে সহ্য করতে পারে, যে শক্তির প্রতীক। তম মানে কিন্তু খারাপ নয় সর্বদা, তম মানে শক্তির প্রতীক। আর এখানে যে 3 দেবতার ছবি আমরা দেখতে পাচ্ছি, এই 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এনাদেরকে একসঙ্গে ত্রিদেব বলা হয়। আর এই ত্রিদেব হচ্ছে 3 গুণের অধিপতি। ব্রহ্মদেব রজগুণের অধিপতি, বিষ্ণুদেব সত্যগুণের অধিপতি, মহাদেব তমগুণের অধিপতি। কেমন? রজ, সত্য, তম, এই ত্রিদেবের বৈশিষ্ট্য। যদি এই 3 গুণের কারকতাকে খুব সহজ ভাষায় বুঝতে যাই, যারা মোটামুটি গাড়ি চালানো জানেন বা গাড়ি চালাতে না পারলেও সিস্টেমটা জানি, পায়ের কাছে দেখবেন 3টে জিনিস থাকে। কি? ABC, অ্যাক্সেলারেটর, ব্রেক আর ক্লাচ। এই 3টে জিনিস থাকে পায়ের সামনে। তো এই 3টেকে দিয়ে বোঝালে আমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো।
যে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রজোগুণ লেখা আছে আর ছবিটা আছে অ্যাক্সেলারেটরের। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে গতি। অর্থাৎ যদি অ্যাক্সেলারেটর না থাকে গাড়ি কখনো এগোতে পারবে না। গাড়ির যে আমরা গতি বাড়াচ্ছি, গাড়িকে যে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু এই অ্যাক্সেলারেটরের জন্যই। যত বেশি প্রেসার দেব গাড়ি তত স্পিডে ছুটবে, তাই না? এই অ্যাক্সেলারেটর অর্থাৎ রজোগুণ কি বোঝাচ্ছে? জীবনের গতি, আমাদের চাওয়া পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, অর্থ উপার্জন করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এই যে স্বপ্ন আর এই চাহিদার জন্যই কিন্তু আমরা জীবনে এগিয়ে যাই। আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হই। কিসের জন্য? না আমাদের ডিজায়ারগুলোকে পূর্ণ করার জন্য, আমাদের স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য। সেটা কে রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে রজোগুণ। সেটা হচ্ছে এই অ্যাক্সেলারেটর। বাঁদিকে যদি দেখি, বাঁদিকে কি রয়েছে? ক্লাচ। একদম বাঁদিকে ক্লাচ রয়েছে না, এখানে সত্যগুণ লেখা আছে। কেন? ক্লাচের কাজটা হচ্ছে যখন গাড়ি প্রচণ্ড গতিমান হয়ে গেছে, সামনে একটা বাঁকমোড় আছে অথবা একটা জ্যাম রয়েছে, সেখানে আমাকে স্পিড কমাতে হবে। অথবা দেখছি বাঁকমোড়টা আমি খুব ইজিলি বেরিয়ে যেতে পারবো যদি স্পিডটা আমার কন্ট্রোলে থাকে। কিন্তু এক্সেলারেটরে চাপ দিয়ে রেখে আমি স্পিডকে কখনো কন্ট্রোলে আনতে পারবো না যতক্ষণ আমি ক্লাচকে প্রেসার দিচ্ছি। যখনই আমি ক্লাচে প্রেসার দিলাম, ক্লাচের মধ্যে পা রাখলাম, তখন গাড়ির স্পিডটা কিন্তু আমার হাতের কন্ট্রোলে চলে আসলো। মানে গাড়িটা আমার কন্ট্রোলে চলে আসলো। আমি চাইলেই গাড়িকে যখন তখন থামাতে পারবো বা স্পিড দিতে পারবো, আমার কন্ট্রোলে চলে আসলো। এই যে কন্ট্রোলিং ব্যাপারটা, কাকে কন্ট্রোল করছে? না স্পিডকেও কন্ট্রোল করছে, আবার একদম থেমেও যাচ্ছে না সেটাকেও কন্ট্রোল করছে। এটা কে? না সত্যগুণী। সত্যগুণী ব্যক্তিরা জীবনকে সবসময় ব্যালেন্স করে চলে। এরা কোনো দিকে বেশি ভার চাপায় না, আবার কোনো দিকে হালকাও করে দেয় না। এরা চায় আমার সবটা ব্যালেন্স থাক, আমার কাজের দিক ব্যালেন্স থাকবে, আমার পারিবারিক দিক ব্যালেন্স থাকবে, আমার শারীরিক দিক ব্যালেন্স থাকবে, আমার মানসিক দিক ব্যালেন্স থাকবে। এরা সব দিকটাকে ইকুয়াল মানে ব্যালেন্স করে রাখার চেষ্টা করে, আর এভাবেই এরা জীবনে চলার চেষ্টা করে। এরা হচ্ছে সত্যগুণী ব্যক্তি। এবার আসছে তমগুণী ব্যক্তি। তমগুণ কি না ব্রেক। ব্রেক মানে একবার মেরে দিলাম মানে গাড়ি দাঁড়িয়ে গেল, না তো সামনে যাবে না তো পিছনে যাবে। তমগুণী ব্যক্তিরা হচ্ছে এইরকম। মানে এদের উদাহরণটা খুব সহজ। যেমন আমরা আমাদের পাড়াতে রাস্তার মোড়ে মোড়ে অনেক চায়ের দোকান দেখতে পাবো, অনেক ঠেক দেখতে পাবো যেখানে বসে লোক আড্ডা মারবে, চাটা খায়, তাস টাস খেলে, তাই না? এরা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় এডুকেটেড পার্সন। এদের কাছে রাজনীতি থেকে শুরু করে ইসরোতে কি হচ্ছে, নাসায় কি হচ্ছে, আজকে পার্লামেন্টে কি আলোচনা হয়েছে, কোন খবর চ্যানেলের রিপোর্টাররা জাল, কে ভুল খবর দিচ্ছে, মানে পুরো দেশের তথা বিশ্বের A to Z 100% পিওর খবর থাকে। আর এরা হচ্ছে সব জানতা, মানে এমন কোনো নলেজ থাকতে পারে না যেটা এরা জানে না। কিন্তু বিষয়টা হয়ে গেছে সব জানতা তো প্রচুর এডুকেটেড, প্রচুর জ্ঞান রয়েছে, আমি সব জানি, আমাকে বোঝাতে হবে না। এই জন্য স্থানটা ওই চায়ের দোকানে, ওই বটগাছের নিচে, ওই ঠেকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আপনি কোনো একটা ভালো কাজে যাচ্ছেন বা ভালো কাজ করছেন, বা একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কোথায় গেছিলিস? না ইন্টারভিউ দিতে গেছিলাম। কোথায়? না অমুক ও ওই কোম্পানিতে, ও তো ফালতু বেকার, ওই কত টাকা মাইনে দেবে, ওই রকম খাটাবে, 10 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, যাচ্ছে তাই। ওখানে কেউ যায়? বিচ্ছিরি একটা জায়গা, এত পড়াশোনা করে ওখানে গেছিস, মানে এইরকম ব্যাপার। আর তার স্থান কোথায়? ওই জায়গাতে, সে ওখানেই সীমাবদ্ধ। সারাদিন থাকবো এখানে, চাটা খাবো, তাস টাস খেলবো, আড্ডা মারবো একটুখানি। কিন্তু নলেজেবল পার্সন, ভীষণ নলেজ আছে, কাজে লাগাতে পারলো না। এবং এদের মানসিকতা হচ্ছে আমি নিজে এগোইনি, আমি কাউকে এগোতেও দেবো না। অর্থাৎ নেগেটিভ কথাবার্তা বলে ব্রেন ওয়াশ করে নিজের দলে টেনে আনা। এরা হচ্ছে প্রকৃতপক্ষে তমগুণী। কেমন? এটা হচ্ছে এদের সংজ্ঞা। এরা জীবনে নিজে তো কিছু করবে না, অন্যকে কিছু করতেও দেবে না। ব্রেকের মতন, যে একবার চিপে বসে গেছি মানে আমি না এগোবো না পেছাবো, আমার পিছনে জ্যাম লেগে গেল আমি কিছু করবো না, আমি এগোবো না, আমি সাইড দেবো না। এই হচ্ছে মানসিকতা। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে সত্যগুণী ব্যক্তিরা কীরকম হয়, তমগুণীরা কীরকম হয়, রজগুণীরা কীরকম হয়, একটা মোটামুটি আইডিয়া পেলাম। ঠিক আছে? আর এই 3 গুণ থেকেই পঞ্চতত্ত্ব শক্তিপ্রাপ্ত হচ্ছে। তারা তাদের যে সিস্টেম, তাদের যে নিয়ম, সেই মতন কাজ করে যাচ্ছে। কেমন?
এইবার এই যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে লেখা আছে কিনা পৌরাণিক বাস্তু। পৌরাণিক মানে কতদিন আগে? পৌরাণিক মানে হচ্ছে আজ থেকে প্রায় 1-150 বছর আগে কি বা 200 বছর আগে। ঠিক আছে, তখন যে স্ট্রাকচারটা হতো সেটা বানানোর নিয়মটা ছিল বাড়ির চারদিক থেকে কনস্ট্রাকশন হতো। কেমন? চারদিক থেকেই, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকেই কনস্ট্রাকশন হতো, কিন্তু মাঝখানের যে এরিয়াটা, এই মাঝখানের এরিয়াটা নয় ফাঁকা থাকতো, আর না হলে একটু চূড়ার মতন করে দেওয়া হতো। কেমন? আর কিছু কিছু জায়গায় ওই জায়গাটা একটা তুলসী, পুরো মাঝখানে থাকতো না, একটু সাইড করে একটা তুলসী মঞ্চ থাকতো। মানে ব্রহ্মস্থানটা ফাঁকা রাখা হলো। বেশিরভাগ বাড়িতে কি করা হতো, ব্রহ্মস্থান ফাঁকা মানে ওপরটাও যে ফাঁকা এমনটা না, ওপেন করতো না, অনেকে চূড়া মতন বানিয়ে দিত। আবার কিছু লোকের ফাঁকা থাকতো। মানে এক কথায় ব্রহ্মস্থানকে খালি রাখা হতো, ওখানে কোনো ভার দেয়া হতো না, এবং তার সঙ্গে সঙ্গে ওই জায়গাতে কোনো পিলার বা কোনো গর্ত এই সমস্ত কিছু করা হতো না, কারণ ব্রহ্মস্থান হচ্ছে বাস্তুপুরুষের নাভিস্থান। ওখানে আসছি, আমরা আলোচনায় যাব নাভিস্থান কাকে বলছে বা কেন বলছে, কি জন্য বলছে। তো এই সিস্টেমে তখনকার দিনে বাড়ি নির্মাণ করা হতো, যার কারণে তখনকার দিনে মানুষের সমস্যা তাবৎ ছিলই না, আজকে যত সমস্যাগুলো আসছে। এবং এর সাথে সাথে আরো কি করা হতো, কিছু নিয়ম পালন করা হতো। যেমন টয়লেট মানে বাথরুম, এনারা বাড়ির সঙ্গে কোনোদিন বানাতেন না। এরা যেত বাড়ি থেকে পটির জন্য বাড়ি থেকে 1 যোজন দূরে বাঁশবাগানে। এটা হচ্ছে প্রথম একদম বাঁশবাগানে গিয়ে ভোরবেলাতে যখন সূর্য ওঠেনি সেই সময় গিয়ে কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে বাড়ি ঢুকছে। এই ছিল সিস্টেম। তারপর কি হলো, আমরা টয়লেটকে রাহু বলি। টয়লেট হচ্ছে রাহুর প্রতীক, রাক্ষসের প্রতীক। তো তো রাক্ষস বাড়ি অর্থাৎ স্বর্গ, তো স্বর্গ থেকে রাক্ষসকে বা দৈত্যদেরকে, অসুরদেরকে যত বেশি দূরত্বে রাখবো ততই মঙ্গলজনক ব্যাপার। তো সেটাই আমাদের পূর্বপুরুষরা করতেন। কিন্তু দেখা গেল যত দিন যাচ্ছে, যত আমাদের জেনারেশনটা আস্তে আস্তে এগিয়ে আসছে, তো একদম ছিল 1 যোজন দূরে, 1 ক্রোশ দূরে বাঁশবাগানে, সেখান থেকে একটু উঠে আসলো না, বাঁশবাগান যেটা মাঠে আসুক, মাঠে আসলে একটা সারটার হবে, ফসলটা ভালো হবে, এটা চিন্তা ভাবনা করে মাঠে কাজ সারা হতো। এবার সেই মাঠ থেকে ধীরে 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 কি হচ্ছে না, দূরত্ব কমিয়ে 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 বাড়ির কাছাকাছি কাছাকাছি আসছে। এমন একটা সময় আসলো, হয়তো এরকম খোলায় করা যায় নাকি, যখন ইংরেজ শাসনটা চলে আসলো, এরকম খোলায় করতে নেই, তারা বোঝালো এর একদম ঠিক না, কি করতে হবে না, আলাদা করে বাথরুম বানাতে হবে। তো ইংরেজদের সময়তে শুরু হলো না সার্বজনীন বাথরুম, যেখানে সবাই যেত, গল্প গুজব করতো, আড্ডা মারতে মারতে, চা খেত না, গল্প গুজব করতে করতে কাজকর্ম সারতো। কেমন? এই যুগটাও যখন চলে গেল, তখন ধীরে ধীরে বাড়ির কাছাকাছি আসছে, তো তখন সার্বজনীনটা আউট হয়ে গিয়ে, মানে বর্তমানে যেরকম বাস ট্রাম আউট হয়ে গিয়ে এখন প্রাইভেট প্রাইভেট কার চলে এসছে, ঠিক তেমনি সার্বজনীনটা আউট হয়ে গিয়ে পার্সোনাল বাথরুম চলে আসলো। এবার পার্সোনাল মানে কি একদম পার্সোনাল না, পারিবারিক। জয়েন্ট ফ্যামিলি, আমরা বাড়িতে 100 জন মেম্বার, 100 জনের একটা বাথরুম কি 2টো বাথরুম, এইরকম একটা পজিশনে আসলো। সেটা কোথায় না, বাড়ি এখানে পাশের বাগানেই, একদম পাশেই, অনেকটা কাছাকাছি চলে এসছে। তো সেখানে কাজকর্ম হলো। নেক্সট জেনারেশন কি করলো না, আরেকটু কাছে নিয়ে আসতে হবে। এবার মাথা পিছু 4 জনের একটা করে বাথরুম, তাই হলো লাইন দিয়ে বাথরুম লাগলো বাড়ির পাশেই, একদম উঠোনের সামনে কাছাকাছি, মানে এখনো ঢোকেনি, চৌহদ্দির মধ্যে ঢোকেনি, বাইরেই আছে, সেখানে কাজকর্ম সারছে। তখনও পর্যন্ত যাক ঠিকঠাক আছে, অতটাও বেশি প্রবলেম হচ্ছে না, কাছাকাছি এসছে তো, আবার বাড়িতে ঢোকেনি, ঠিক আছে, মেনে নেওয়া যায়। তারপর নেক্সট জেনারেশন কি করলো না, এত বাইরে কেন যাবো, বর্ষাকালে ভিজে ভিজে, গরমকালে রোদে পুড়ে, শীতকালে কাঁপতে কাঁপতে বাইরে কেন যাব, ভিতরেই হবে। তো এইবার ঢুকলো বাউন্ডারির ভিতরে। বাউন্ডারির ভিতরে ঢোকা মাত্রই একটা কি দুটো হলো, এইখান থেকে প্রবলেম শুরু হলো। বাউন্ডারির ভিতরে যে জোনে পড়ছে সেই জোনে এই প্রবলেম আসছে। ঠিক আছে, অসুর ঢুকে গেছে, রাহু ঢুকে গেছে ভিতরে, এবার তো ঝামেলা দেবেই, কারণ দেবতা অসুর একসঙ্গে থাকতে পারে না। তো আমার ঘরটা স্বর্গ ছিল, দেবতাদের বাস ছিল, সেখানে অসুর ঢুকে গেছে, কি হবে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। তো সেখানে শুরু হলো তুমুল ঝামেলা। এইবার সেই অসুরকে আরো বেশি করে ভালোবাসতে গিয়ে কি করলাম না, বাইরে ঠিক হচ্ছে না, ঘরের সঙ্গে করতে হবে, বাড়ির ভিতরে করতে হবে।
তো ঠিক আছে, চলো বাড়ির ভিতরে কমন টয়লেট বাড়ির ভিতরে আনা হলো। এতদিন বাইরে ছিল, শান্তি ছিল, ঘরে ঢুকলে একটু অশান্তি আসলো, ভালো রকমই আসলো, ঠিক আছে, সেটাও করতে 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 মেনে নেওয়া হলো। কিন্তু এখন আবার এমন হয়ে গেছে যে না, এখন আমরা পাচ্ছি না, মানে আর বাড়ির ভিতরেও এনেও তাকে রাখা যাচ্ছে না, এবার বেডরুমের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এখন আমরা কি করি না, বেডরুমের সঙ্গে অ্যাটাচ করি। কোথায় ছিল সেই সুদূর বাঁশবাগানে, সেখান থেকে একটু 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 করে টেনে টেনে নিয়ে এসে এখন বেডরুমের সঙ্গে অ্যাটাচ। কদিন পরে দেখবো তো বেডের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, সেটাও হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে টয়লেটের গল্প। তো টয়লেট হচ্ছে বাড়ির মধ্যে সব থেকে বড় বাস্তু দোষের কারক হয়, সব থেকে বড়। তাই ওর থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই মঙ্গলজনক। এটা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বুঝেছিলেন, তাই তারা দূরে রাখতেন। আর আমরাও বুঝি, খুব ভালো করে বুঝি, ওই রাস্তার ধারে ঠেকে বসে থাকা লোকেদের মতন, তাই বাড়ির ভিতরে বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে রাখি। যাই হোক, কিন্তু এখন তখনকার নিয়মে এখন তো আমরা বাড়ি বানাতে পারবো না, যুগ বদলেছে, সময় পাল্টেছে, মন মানসিকতা পাল্টেছে, আমরাও পাল্টেছি। তাই আমাদের জানতে হবে যে এখন নিয়মকে বজায় রেখে, অথচ তাবৎ কিছু পরিবর্তন করতে হবে না, মেনটেন করে আমরা কিভাবে থাকতে পারি, অর্থাৎ মডার্ন বাস্তু। এখন যেটাতে আমরা থাকি এটাকে মডার্ন বাস্তু বলে। তো এই জিনিসটাকে আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি, খুব ইজি ব্যাপার। এই যে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, মেন এন্ট্রান্স রয়েছে, এতগুলো বেডরুম রয়েছে, কিচেন টিচেন বাথরুম ড্রয়িং রুম সব আছে, অথচ যেটা মিডিল মানে ব্রহ্মস্থান, যেটা সেন্টার পয়েন্ট, সেই জায়গাটা কিন্তু খালি ফাঁকা। আমরা এখানে চূড়া করতে পারবো না, কারণ ওপরে তো ঘর হবে, ছাদ টাদ হবে, চূড়া মতন করতে পারবো না, কিন্তু ব্রহ্মস্থানটা খালি তো রাখতে পারি, ফাঁকা তো রাখতে পারি। এতেই অনেক ঊর্জা আসে, এতেই অনেক পজিটিভিটি আসে, সেটাও সম্ভব। তো এইভাবেও করতে পারি, তাই না? এই যে এক একটা পরপর ড্রয়িংগুলো আমি দুটো তিনটে দেখাচ্ছি, এইভাবে আমরা ব্রহ্মস্থানকে খালি রেখে আধুনিক বাস্তু, যেটা আমাদের বর্তমান স্ট্রাকচার, বর্তমান আর্কিটেকচারে নির্মাণ হয়, এইভাবে তো আমরা বানাতেই পারি, সেটাকে খুব ইজিলি বানাতে পারি, তাই না? তো এই হচ্ছে নিয়ম বানানোর। এইবার বানাবোটা কোথায়? জায়গা তো চাই, বাড়ি বানাতে গেলে জায়গা লাগবে। তো সেই জায়গাটা কেমন হতে হবে, এটা একটা বড় ফ্যাক্টর। জায়গাটা কেমন হতে হবে, জায়গা অনেক রকমের হয়, সোজা হয়, আঁকা বাঁকা হয়, টেরা হয়, হাঁ করা হয়, মুখ ছুঁচ মতন হয়, গোল হয়, ত্রিভুজাকৃতি হয়, অনেক রকমের হয়। কিন্তু সমস্ত রকম জায়গাকে বাদ দিয়ে এখানে আমরা মাত্র 3 রকম জায়গাকে রেখেছি। বাঁদিকেরটা দেখছি একদম বর্গক্ষেত্র, মানে স্কোয়ার শেপ। সব থেকে বেস্ট জায়গা যদি বলি, এই জায়গাটা স্কোয়ার শেপ, যার চারদিক সমান, কোনো প্রবলেম নেই। এখানে বাড়ি বানালে আমি সারা জীবন হাসতে খেলতে সুখে শান্তিতে দিন কাটিয়ে দেবো, জীবন কাটিয়ে দেবো, প্রবলেম সেভাবে আসবে না। তার পাশে একটা রয়েছে আয়তক্ষেত্র, মানে একটু লম্বা, চারটে কোণ সমান না, একটু লম্বা, এটা তো কোনো প্রবলেম নেই, ঠিকঠাক অ্যাভারেজ, নো প্রবলেম। তার পাশে একটা দেখতে পাচ্ছি খুব লম্বা। এবার খুব লম্বা মানে কেমন লম্বা, যদি মাপ বলা যায় 20/80 কি 40/160, এই যে একটা ট্রেনের কামরার মতন লম্বা, এই ধরনের প্লট খুব নেগেটিভ হয়। আর এই ধরনের প্লট এমন রেকর্ড আছে, এমন আমাদের কাছে কেস হিস্ট্রি আছে, যে শুধুমাত্র প্লটটা কিনেছে, মানে নিজের নামে রেজিস্ট্রি হয়েছে, তারপর থেকেই তার জীবনে নানা রকম অশান্তি, ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে পারিবারিক ঝামেলা, নানা রকম সমস্যায় পড়তে দেখেছি, শুধুমাত্র এই প্লট কেনার কারণে। বাড়ি বানিয়ে থাকা তো দূরের কথা, কেনাও উচিত না এই ধরনের প্লট। তবে চেষ্টা করব, প্লট অনেক রকমের হয়, অনেক রকম বলতে কত রকমের এটা আমরা পরে পরে ক্লাসে আলোচনা করব। প্লট মানে জায়গার আকৃতি প্রকৃতি টোটাল 16 রকমের হয়, কেমন? এখানে মাত্র আমরা 3 রকম দেখিয়েছি, বাকি যে 13 রকম আছে সেটা আমরা নেক্সট অ্যাডভান্সে আলোচনা করব। তো চেষ্টা করব আমরা যখন প্লট বাছবো তখন সেটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যেই যেন থাকে, কেমন? এই হচ্ছে মাটির কথায় গেল। এইবার জায়গার কথায় গেল, এবার আসি মাটিতে, যে মাটি কেমন হতে হবে, বা মাটির কোয়ালিটি কেমন থাকতে হবে, বা মাটিকে দেখে আমরা কি করে বুঝবো এই মাটিটা পজিটিভ বা নেগেটিভ, বা এখানে বাড়ি বানানো যাবে কি যাবে না।
মাটির ব্যাপারটা হচ্ছে খুব বেসিকটা, যদি আজকে আমরা বেসিকটাই পড়বো, অ্যাডভান্সটা পরে পড়বো। মাটির অনেক টেস্ট হয়, অনেক রকম ব্যাপার রয়েছে, বেসিকটা জানি। বেসিকটা হচ্ছে যে মাটি যত বেশি উর্বর, অর্থাৎ মাটিতে আমরা গাছপালা লাগালেই সেটা ফলনশীল হয়। মানে আমি সেই জমিটাতে একটা আম গাছ লাগালাম, দেখলাম 2-3 বছরের মধ্যে আম গাছে আম ধরে গেছে, গাছটা বেঁচে আছে কিন্তু আম ধরছে না, ওটা হবে না, আম ধরতে হবে। অর্থাৎ যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ আমি লাগালাম, লাগাবার কয়েক বছরের মধ্যে সেই গাছে ফল ফুল ধরছে, ফল ফুল আসছে, অতএব মাটিটা ভালো, বাসস্থানের জন্য ভালো। সেখানে আমরা বাসস্থান বানাতে পারি, সেটা বাসযোগ্য ভূমি। মানে এটা হচ্ছে এঁটেল মাটি, একটু টাইটনেস ভাব থাকে এর মধ্যে, আর খুব মিষ্টি গন্ধ পাওয়া যায় মাটি থেকে। আর এক ধরনের মাটি হয়, মাটি 3 প্রকারের হয়, এটা এক প্রকার গেল। আর এক ধরনের মাটি হয় যার মধ্যে মাটি কিন্তু একটু বালি বালি ভাব থাকে, এই আঠালো ব্যাপারটা ঠিক নেই, একটু বালি মাটি ভাব থাকে। এখানেও বাড়ি বানানো যায়, কিন্তু ওই যে আগের প্লটটা ছিল এঁটেল মাটি, খুব ভালো গাছপালা হচ্ছে, একদম টাইটনেস আছে মাটির মধ্যে, মাটি গন্ধ আছে, সেই মাটি যে সুখ আমায় দেবে, যে স্বাচ্ছন্দ্য দেবে, যে পজিটিভিটি দেবে, যে ইমিউন সিস্টেম আমাকে দেবে, সেটা কিন্তু এই বালি মাটি দিতে পারবে না। অতএব এখানে গেলে কিছু না কিছু প্রবলেম আমাকে পড়তে হবে। আর একটা মাটি হয় যেটাকে আমরা মরুভূমি টাইপ মাটি বলি, যেখানে বৃক্ষ ফলে না, যেখানে গাছ বাঁচতে পারে না, যেখানে বালি আর বালি। এই রকম জায়গায় বাসস্থান করা কদাপি উচিত নয়, কারণ ও আমাকে কেবলমাত্র স্বর্গের রাস্তা তো নয়, শ্মশানের রাস্তা দেখিয়ে দেবে। তাই এই রকম জায়গা থেকে বাঁচতে হবে। এবার ব্যাপারটা কেমন না, 3 রকম মাটি 3 রকম জায়গার জন্য। যেমন একটা হয় বাড়ি, যেখানে আমরা থাকবো, একটা হয় ফ্যাক্টরি, যেখানে কিছু প্রোডাকশন হয়, আর একটা হয় অফিস, কর্পোরেট অফিস। দেখা যাবে ম্যাক্সিমাম কর্পোরেট অফিসগুলোতে না প্রাণ থাকে না, সেখানে অফিস পলিটিক্স হয়, একে তাকে ল্যাং মারার প্রতিযোগিতা চলে, কে কাকে কিভাবে ডিমোশন দিতে পারে তার প্রতিযোগিতা চলে, অথচ বাইরে থেকে দেখাচ্ছে আমি তোমায় কত ভালোবাসি। এই যে একটা ভাব কর্পোরেট অফিসে বিশেষ করে দেখা যাবে, ওই অফিসটা যেখানে বানানো হয়েছে, একটু আগে যে বললাম যে বালি মেশানো মাটি, ওই বালি মেশানো মাটির ক্যারেক্টারটাই এটা। যখন বালি মেশানো মাটির ওপরে আমরা বাড়ি করি বা অফিস করি, যাই করি না কেন, সেখানে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির মধ্যে এই ভাব কাজ করবে, মানে আন্তরিকতা কমে যাবে, আন্তরিকতা থাকবে না, তাদের মধ্যে একটা পলিটিক্স চলবে, একটা হিংসাত্মমূলক ভাব চলবে। কিন্তু যদি ওই ব্যক্তিগুলো আবার এই রকম কোনো মাটিতে থাকে, মানে যেটা ফলনশীল মাটি, প্রথমে যে মাটির কথা বললাম, সেখানে বাড়ি বানিয়ে বা অফিস বানিয়ে রয়েছে, ওদের মধ্যে কিন্তু আলাদা টান থাকবে, একটা পারিবারিক সম্বন্ধ গড়ে উঠবে, সেখানে ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হবে, সেটা কিন্তু এই বালি মাটিতে হবে না। তো নর্মালি যদি কর্পোরেট অফিস করতে হয়, যেখানে অফিস পলিটিক্সকে রাখতেই হবে, তাহলে তাদের জন্য বালি মাটি বেস্ট। আর একটা মাটি হয় যেটা বললাম একদম মরুভূমির মতন, যেখানে গাছপালা দূর দূরান্ত অব্দি দেখা যায় না, খাঁ করছে, সেটা হচ্ছে প্রোডাকশনের জন্য যে ফ্যাক্টরিগুলো হয়, সেই ফ্যাক্টরির জন্য উত্তম জায়গা। কারণ সেখানে প্রোডাকশন হচ্ছে বস্তুর, সেই বস্তু তো আমাদেরকে আর প্রাণদান করবে না, সে আমাদের কাজে লাগবে মাত্র, সে প্রাণহীন একটা জিনিস। তো প্রাণহীনের জন্ম প্রাণহীন জায়গাতে হওয়াই ভালো, তাই প্রাণহীনের জন্ম প্রাণহীন জায়গায় বেটার বেনিফিট দেবে। আর যারা সত্যিকারের প্রাণী, তাদের জন্ম প্রাণযুক্ত জায়গাতে হওয়াই ভালো, তবে তারা একটা সুষ্ঠু হৃদয় পাবে, একটা সুন্দর মন পাবে। আর যত ওই রকম জায়গাতে আমরা যাব, যত ওই রকম জমিতে আমরা থাকতে শুরু করব, তত ব্যক্তি ধীরে ধীরে কঠোর হৃদয়ের হবে, নিষ্ঠুরতা নিয়েই সে জন্মগ্রহণ করবে, তার মধ্যে অতটা মায়া দয়া প্রেম ভালোবাসা এগুলো থাকবে না, এমনি কম হবে। এটা হচ্ছে মাটির গুণ। তো আমরা 3 প্রকার জায়গাকে জানলাম, 3 প্রকার মাটিকে জানলাম, কেমন? এইবার আসল দিকে আসি। আসল দিক নিয়ে ব্যাখ্যা করার মতন কিছু নেই, যদিও আপনারা প্রত্যেকেই জানেন, ভিডিও আমি পাঠিয়ে রেখেছিলাম। 4টে দিক সম্বন্ধে আমরা জানি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এই অবধি আমরা সবাই জানি।
আচ্ছা, এরপর যারা একটু বেশি জানে তারা বলবে যে না 8টা দিক হয় এইভাবে, কারণ প্রত্যেকটা যে দিক রয়েছে 90 ডিগ্রি তাদেরকে মাঝখান থেকে ভেঙে এক একটা আবার কোণ বেরিয়ে গেছে, ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু, এদের ডিগ্রিগুলো আমরা জানি। কেমন? এরপর আসছে 16 দিকের ব্যাপারটা। তো 16 দিক সম্বন্ধে আমাদের কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা, দিক সম্বন্ধে যে একদম কিছু জানে না, একদম কিছু বোঝেনি, একটু হাত তুলবেন কষ্ট করে, মানে হ্যান্ড রাইজ করবেন আর কি, তাহলে ব্যাখ্যা করবো, না হলে আমি এটাকে খুব একটা বেশি ব্যাখ্যায় যাবো না, স্কিপ করে বেরোবো, তাতে আমাদের নেক্সট চ্যাপ্টারগুলো তোমরা তাড়াতাড়ি ধরতে পারবো। দুজন, কি কারণ না বোঝার, কোথায় বুঝিনি? আচ্ছা, আমার ওই দিক সম্বন্ধে ভিডিওগুলি মানে অতটা ফলো করা হয়নি, তো আমি ওটা ফলো করে নিয়ে আমি আগামী সপ্তাহে ওই ব্যাপারে যদি না বুঝতে পারি তখন জানাবো। হ্যাঁ বেশ, এটাই খুব ভালো সিদ্ধান্ত। আচ্ছা, কুন্তল বাবুর কি খবর? ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ স্যার, আমার স্যার সবগুলো দেখা হয়নি, বুঝলেন তো, ওই জন্য ক্লিয়ার নেই। আমি আচ্ছা, 8খানা বুঝতে পেরেছি, কিন্তু 16টা ঠিক মনে ক্লিয়ার নেই, তাহলে দেখিনি তো ভিডিওগুলো সব, সেই জন্য। ওটা দেখতে হবে, কারণ আমাদের কাছে টেক্সট বুক নেই। ঠিক আছে স্যার। কেমন? বাস্তুশাস্ত্রের বাংলায় যে বইগুলো হয় সেগুলো হচ্ছে একদম মানে খুব উন্নত মানের বই, সেগুলো পড়লে আমরা বাস্তু করতে পারবো না, এই ধরনের বই বাংলাতে লেখা আছে। তো যার জন্য যে সাবজেক্ট আমরা পড়ছি এটার উপযুক্ত বই বাংলাতে নেই, হিন্দিতে আছে, ইংলিশে আছে, আর আমরা তো হিন্দি ইংলিশ বুঝবো না সেভাবে। তো যেহেতু বাংলাতে কোনো বই উপলব্ধ নেই, তাই ভিডিওগুলো যে দিচ্ছি এগুলি আপনাদের বই, আর ভিডিওটাই হচ্ছে টেক্সট বুক। এটাকে পড়ে আসতে হবে ক্লাসে, তবে ক্লাসটা বুঝতে পারবেন, মজা লাগবে। নাহলে আমি যদি এখন পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করতে যাই লাইভ ক্লাসে, তাহলে আমাদের 6 মাস কেন 6 বছরে শেষ হবে না। কেমন? ঠিক আছে স্যার। হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, বাকিদের তাহলে 16 দিক নিয়ে কোনো সমস্যা নেই, স্যার। সব এই যে ক্লিয়ার তো? এগুলা স্যার, হ্যাঁ, স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে যে এই যে যে ফটোগুলা দেখানো হচ্ছে, এইগুলা কি আমাদের পিডিএফ করে পাওয়া যাবে? আচ্ছা, পিডিএফ লাগবে, ঠিক আছে দিয়ে দেবো পিডিএফ, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, এইগুলো স্যার একটু পিডিএফ এ দিবেন আমাদেরকে। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। হাতটা নামিয়ে নিন, হাতে লাগবে, ব্যথা করবে। আচ্ছা, তাহলে আমি 16 দিকের ব্যাখ্যাতে আর গেলাম না, ঠিক আছে, বুঝে গেছি এইটুকু। এইবার আসি বাস্তুপুরুষের অবস্থানে। এই যে একটা চেহারা দেখতে পাচ্ছি, সুন্দর ছবি আঁকা আছে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তুপুরুষ। এভাবেই সে ব্রহ্মদেবকে প্রণাম করেছে, আর এভাবেই এর স্থিতি হয়ে গেছে, এটাই এর পশ্চার। এবার এর যে স্থিতিটা, এর মাথাটা কোথায় আছে না ঈশান কোণে, পাটা কোথায় নৈঋত্য কোণে, এই যে স্থিতি। এবার এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এই বাস্তুপুরুষের কোন অঙ্গগুলো কোন কোন দিকে রয়েছে। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, যদি পারেন একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটার, নাহলে আমি পরে এটা পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তবে স্ক্রিনশট নিয়ে রাখা ভালো, বুদ্ধিমানের কাজ, কারণ আমার ব্রেনটা খুব স্ট্রং, আমি খুব ভালো মনে স্যার রাখতে পারি। পিডিএফ দিয়ে দেবেন? হ্যাঁ, সে তো দিয়ে দেবো, কিন্তু আমার ব্রেনটা খুব স্ট্রং, আমি খুব ভালো মনে রাখতে পারি। আজকে বললে আমি ঠিক 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পরে দেবো, চিন্তা নেই। তাই বললাম স্ক্রিনশট নিয়ে রাখতে। মনে করিয়ে দেবো স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা। দেবো ক্লাসে। হ্যাঁ, বুঝলাম না। বললাম আমরা প্রত্যেকবার ক্লাসে বলবো একবার করে করে। আচ্ছা, ঠিক আছে, এই একবার করে বললে কিছু হবে না, কম করে 5 বার, পঞ্চতত্ত্বের মতন। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এখানে দেখুন, এই যে বাস্তুপুরুষটি রয়েছে না, এর প্রত্যেকটা অঙ্গ এক একটা দিককে বোঝাচ্ছে। যেরকম মাথাটা ঈশান কোণ রয়েছে, দুটো কানের পোর্শন, একটা পূর্ব ঈশান, একটা উত্তর ঈশান। হ্যাঁ, বাংলায় নামগুলো এখানে দেওয়া আছে, আর ওখানে আমরা ইংলিশটা পেয়ে গেছি, তো আমরা বুঝতে পারছি যে কোনটাকে কি বলছে। কেমন? এইখানের মধ্যে ভাইটাল দিক কোনগুলো? যেগুলো আমাদের শরীরের ভাইটাল দিক, আমাদের শরীরের সব থেকে মারাত্মক জায়গা, যেখানে একবার কিছু লেগে গেলে বা ডিসপুট হয়ে গেলে অনেক কিছু ঘটনা ঘটে, মানে মৃত্যু অবধি হয়ে যেতে পারে, সেটা কোথায়? 1 নম্বর মাথা।
মাথাকে সবসময় সেফ রাখতে হয়, তাই হেলমেট মাস্ট পরতেই হবে যদি চালাই বাইক। তো তার জন্য ঈশান কোণকে সর্বদা আমাকে সেফ রাখতে হবে, কারণ ঈশান কোণে মাথা, আর বাস্তু পুরুষের মাথা মানে কার মাথা? আমার মাথা, মানে আমাদের সবার মাথা, বাড়িতে বসবাসকারী প্রত্যেকের। এই ঈশান কোণ যত বেশি ডিস্টার্ব হবে তত বেশি অশান্তি বাড়ির মধ্যে হবে। কিরকম অশান্তি? না, অবুঝের মতন কথাবার্তা, হাজার বোঝালেও এরা বুঝবে না, ঠিক একটা গোঁ ধরে বসে থাকবে। মানে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু না, আমি এখন তো বুঝবো না, আমি বুঝবো, একটু সময় দাও আমাকে, 1 মাস দাও, 3-4 দিন দাও, তারপরে বুঝবো। হ্যাঁ, তুমি না ঠিক বলছিলে। মানে এই যে একটা গোঁয়ার তুমির ব্যাপার চলে আসে, এটা ঈশান কোণের জন্যই আসে। এবং এছাড়া আরও অনেক অন্যান্য নানা রকম প্রবলেম নিয়ে আসে, রোগ ব্যাধি থেকে শুরু করে নানান রকমভাবে সারা বছর ওষুধ চলবে, ডাক্তারের টাকা খাবে, এগুলো তো কমন একটা ব্যাপার। কারণ ব্রেন ডিস্টার্ব হয়ে গেলে নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয়ে যাবে, সেখান থেকে কুচিন্তা আসবে, কুভাবনা আসবে। আর যখন আমাদের মাইন্ডে নেগেটিভিটি ভরে যায়, নেগেটিভ থটস ভরে যায়, তখন আমাদের জীবনটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়, পজিটিভ ওয়ে থেকে জীবনটা সরে যায়। তাই চিন্তা ভাবনা স্বচ্ছ রাখতে হবে। ঈশান কোণে আমরা যা বস্তু রাখবো সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে কন্ট্রোল করবে। ঈশান কোণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমি ঈশান কোণে রেখেছি একটা ডিপ্রেশনমূলক ছবি। একটা ছবিতে আসি, ঈশান কোণে টাঙানো আছে পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার একটা ছবি টাঙানো আছে, যেটাতে যে ছবিটাকে দেখে স্পষ্ট বোঝা যায় যে এই ছেলেটি বা এই মেয়েটি ডিপ্রেশনে রয়েছে। কেমন? এর অর্থ হলো বাড়ির প্রত্যেকে ধীরে ধীরে ওই ডিপ্রেশনের দিকেই যাবে, উল্টো পাল্টা বিষয়ে চিন্তা করবে, ভাল লাগছে না, না এই কখন বাজারে গেছে 2 ঘন্টা হয়ে গেল ফোনটা ধরছে না, কি হলো নাকি। চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু চিন্তা করবে, ডিপ্রেশনমূলক ভাবনা, ছোটখাটো বিষয় নিয়ে ডিপ্রেসড হওয়া। ঈশান কোণ নিয়ে আসবে, শুধুমাত্র একটা ছবি নিয়ে আসলো কিন্তু এটা। কেমন? তো এইরকম প্রত্যেকটা দিক নিয়ে আমরা বিশদে আলোচনা করব। আমার মনে হয় যে বিশদে আলোচনা করা হয়ে গেছে, দিয়েছি না 16 দিকের পার্ট টু পার্ট ভিডিওগুলো? হ্যাঁ, এসছে স্যার, এসছে। হ্যাঁ, ওগুলো দেখা হয়েছে সবার? সে জাস্ট হ্যাঁ, দুটো স্যার। বাকি। দুটো বাকি? না আচ্ছা, স্যার, দুটো সবগুলো বাকি, হয়নি। একটা বাকি, লাস্ট একটা। দুটো বাকি থাক, কিন্তু প্রথম দিকগুলো তো হয়েছে, 3-4টা তো হয়েছে কভার মোটামুটি। তাহলে প্রত্যেকটা দিকের যে বিশেষত্ব হ্যাঁ। আছে, যে কারকতা আছে, যে বৈশিষ্ট্য আছে, আমরা মোটামুটি তো বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার। বেশ, ভেরি গুড। তাহলে আমি আর এটাকে ডিটেলসে ব্যাখ্যা এখন যাব না, যখন আমি পার্ট টু পার্ট প্রত্যেকটা দিকেতে আসব তখন আমি এক একটা দিককে ধরে 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 ব্যাখ্যা করে করে যাব, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি নেক্সট চ্যাপ্টারে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটাকে বলা হয় আকাশগঙ্গা। আকাশগঙ্গা অর্থাৎ এটাকেই কিন্তু আমরা বলি ইংলিশে মিল্কি ওয়ে। যেমন এর মধ্যেই আমাদের সম্পূর্ণ সৌরজগৎ রয়েছে। কিভাবে রয়েছে? আমাদের সূর্য আছে, নবগ্রহ আছে, সূর্যকে কেন্দ্র করে নবগ্রহ ঘুরছে, আমরা জানি প্রত্যেকে। তারা কোন জায়গায় থাকে? তারা এই জায়গায় থাকে। এইটুকু জায়গা জুড়ে নবগ্রহ আর সূর্যের অবস্থান। আমরা জানতাম কিনা সূর্য স্থির আর গ্রহরা ঘুরছে তাকে কেন্দ্র করে? আদৌ তা না, সূর্য স্থির না, সূর্য ঘোরে। তবে সূর্য গ্রহদের প্রদক্ষিণ করে না, সূর্য এই মিল্কি ওয়ে যেটা গ্যালাক্সি রয়েছে এই গ্যালাক্সিটাকে প্রদক্ষিণ করে। সূর্য এখান থেকে যাত্রা শুরু করলো, সূর্য ছুটেছে একটা মহান গতিবেগ নিয়ে, আর সূর্যকে অনুসরণ করতে করতে বাকি গ্রহগুলো তাকে প্রদক্ষিণ করতে করতে ছুটেছে। এইভাবে প্রতিনিয়ত গ্রহরা, সূর্যরা কেউ কিন্তু একটা মিলি সেকেন্ডও থেমে নেই, প্রত্যেকেই কর্মরত। সূর্য ঘুরতে 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 এইখানে পৌঁছাবে, আবার এখান থেকে যাত্রা শুরু হয়ে ঘুরে 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 এখানে আসবে, আবার এখান থেকে শুরু হবে। একটা গোলক ধাঁধার মতন রাস্তা, যে কখনো শেষ হবে না, অন্তহীন। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। আর এই গ্যালাক্সি, এত বড় গ্যালাক্সির মধ্যে এইটুকু জায়গায় সৌরজগৎ। মানে সূর্য এখানে একটুখানি লাগে, এই যে এই দেখতে পাচ্ছি না একটা ছোট 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 বিন্দু দেখতে পাচ্ছি এখানে, জ্বলছে জ্যোতির মতন আছে, এইগুলো সাইজেরই হয় একটা সূর্য। মানে সূর্য হচ্ছে এরকম সাইজের।
আবার এই যে সাইজটা, আমি যদি এটাকে সূর্য ধরে নিই, তাহলে এর থেকে 13 লক্ষ গুণ ছোট পৃথিবী। এই সূর্যের থেকে 13 লক্ষ গুণ ছোট পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা দেশ ভারত, সেই দেশের মধ্যে ছোট্ট একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মধ্যে ছোট 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 জেলাতে আমাদের অবস্থান। আবার সেই জেলাতেও না, সেই জেলার আবার মহকুমা আছে, তার আবার থানা আছে, অঞ্চল আছে, মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা, কোথায় কোথায় গিয়ে 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 তারপর আমি একটা মানুষ। তারপর আমার এত সমস্যা, আমার এত প্রবলেম, আমার জীবনে এই হয়ে গেল সেই হয়ে গেল, কত রকম ভাবনা, কত রকম কথাবার্তা। আর আমরাই ভাবি যে আমরা এত কষ্ট করছি, আমি এত ভগবানকে দেখছি, ভগবান সাড়া দেয় না। এবার ভাবা যায় ভগবান সাড়া দেবে এই এই জায়গাতে। এবার নেক্সট একটা ছবি দেখি আমরা। এইভাবে সৌরজগৎ চলছে, ঠিক আছে? এই সূর্য এভাবে, প্রত্যেকটা গ্রহ এভাবে তাকে কেন্দ্র করে ছুটে চলেছে। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন সব এর মধ্যেই অবস্থিত। এইবার এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এইগুলো কিন্তু এক একটা গ্যালাক্সি, মানে এক একটা মিল্কি ওয়ের মতোই এক একটা বড় বড় গ্যালাক্সি। মহাকাশে, মানে আকাশগঙ্গাতে, এই মহাকাশে এইরকম গ্যালাক্সি কোটি কোটি আছে, একটা নয়, কোটি কোটি গ্যালাক্সি। আর কোটি কোটি গ্যালাক্সি মানে কোটি কোটি সূর্য, কোটি কোটি নবগ্রহ, কোটি কোটি পৃথিবী। আমাদের যে মিল্কি ওয়েটা আছে, এই মিল্কি ওয়ের পাশেই আর একটা গ্যালাক্সি আছে, যেটা আমাদের মিল্কি ওয়ে থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে, কয়েক হাজার আলোকবর্ষ দূরে। ভাবতে পারছি? মানে আমি যদি আমাদের মিল্কি ওয়েতে দাঁড়িয়ে একটা লাইট মারি, সেই লাইটের আলোটা ওই মিল্কি ওয়েতে, মানে মানে পরের যে গ্যালাক্সিটা, পাশের যে আমাদের আমাদের প্রতিবেশী গ্যালাক্সি, সেখানে পৌঁছতে কয়েক হাজার আলোকবর্ষ লাগবে, মানে কয়েক হাজার বছর লেগে যাবে। আলোকবর্ষ মানে আইডিয়া আছে আমাদের। আর এরকম গ্যালাক্সি কোটি কোটি আছে আমাদের মহাকাশে। আর সেখানে গেলে কত সূর্য, কত গ্রহ, কত পৃথিবী। আর এই সব কটাকে কে কন্ট্রোল করছে? না, একজন কন্ট্রোল করছে, তাকে আমরা ভগবান বলি। আর আমি এখান থেকে দেখছি ভগবান, আমার সমস্যা আছে, ঘন্টা বাজাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে গিয়ে। এবার সে কি করে বুঝবে যে কোন গ্যালাক্সির, কোন সূর্যের, কোন পৃথিবীতে, কোন দেশে, কোন রাজ্যে কার সমস্যা হচ্ছে? কে উদ্ধার করবে? তো ডিরেক্ট তিনি আসেন না উদ্ধার করতে। এই জন্যই প্রকৃতির সৃষ্টি করা, এই জন্যই পঞ্চতত্ত্বের সৃষ্টি করা। কারণ আমরা প্রকৃতির মধ্যেই কর্ম করি, আর সেই কর্মটা রিসাইকেলিং হয়ে প্রকৃতির মাধ্যম দিয়ে আমাদের কাছে ফিরে আসে। তাই উনি ডিরেক্ট কিছু করেন না, ওনার সিস্টেম ফেলা আছে, সিস্টেম সব কিছু করে দেয়। ঠিক যেরকম যারা আমরা কম্পিউটার চালাই, কম্পিউটারে এখন সমস্ত বড় বড় কাজকর্মগুলো হয়, তো কম্পিউটারে যেরকম আমাকে নিজেকে এফোর্ট সেরকমভাবে কিছু দিতে হয় না, শুধু এন্ট্রি করতে হয় আর সিস্টেমটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হয়। বাকি সমস্ত কাজ সিস্টেম নিজে থেকেই করে দেয়। ঠিক তেমনি এটাও তাই, যে তিনি স্বয়ং কিছু করেন না, তিনি ম্যানেজ করেন শুধুমাত্র, বাকি কাজ সব সিস্টেম করে। এটা হচ্ছে মূল বক্তব্য। এইবার আমরা আমাদের বাস্তুদেব বাড়িতে ফিরে আসি। এইটাই আজকের লাস্ট চ্যাপ্টার, মানে এখানেই আমরা শেষ করব। এই যে ছকটা দেখতে পাচ্ছি আমরা জানি কোন তত্ত্ব কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়। জানি তো, এই নলেজটা প্রত্যেকের আছে তো, কোন দিক থেকে কোন তত্ত্বের শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, পঞ্চতত্ত্বের অবস্থান বাড়ির মধ্যে, বাস্তুর মধ্যে কোথায় কোথায় কিভাবে কিভাবে রয়েছে। দেখেছি তো বিষয়টা, জানি তো প্রত্যেকে। আচ্ছা, কুন্তলবাবু তখন থেকে হাত তুলে আছেন, হাতে লাগছে না আপনার? এবার নামিয়েছে। আমি তো উল্টো বুঝবো, হয়তো বোঝেননি বোধহয়। আচ্ছা, মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে সবাই জানেন বিষয়টা। তো এখানে আমরা গ্রহদের অবস্থান দেখতে পাবো, যে নবগ্রহগুলো ওই ওপরে ঘুরছিল বনবন করে, তারা আমাদের বাড়িতেও ঘুরছে বনবন করে। উত্তর দিক বুধের দিক, উত্তর দিকে বুধ ঘুরছে। ঈশান কোণ, এখানে বৃহস্পতি আর কেতু ঘুরছে। পূর্ব দিকে রবি অর্থাৎ সূর্য স্বয়ং ঘুরছে। অগ্নিকোণে শুক্র ঘুরছে। দক্ষিণ দিকে মঙ্গল ঘুরছে, নৈಋত কোণে রাহু ঘুরছে, এটাকে সাউথ ওয়েস্ট বলি। আর ওয়েস্টে পশ্চিম দিকে ঘুরছে শনি, আর শনির ঠিক পরে বায়ুকোণে সেখানে ঘুরছে সোম অর্থাৎ চন্দ্র। অর্থাৎ নবগ্রহ আমার বাড়ির মধ্যেই ঘুরছে মন করে, কিন্তু আমরা আমাদের বাড়িরটাকে, লোকালটাকে ছেড়ে সেই সুপ্রিমকে, মানে ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, আইনি সমস্যা। তো আমি কি করেছি,
আমি আমার পাশের যে হাইকোর্ট আছে, মানে এই পাশের যে আমার ফৌজদারি আদালত আছে, সামনে যে কোর্ট আছে, থানা আছে, একে অতিক্রম করে, একে কোনো খবর টবর না দিয়ে ডিরেক্ট গেছি দিল্লিতে সুপ্রিম কোর্টে কেস করতে। তো কেস হবে? তো আমরা এখন সেটাই করি। যখনই আমরা কোনো প্রবলেমে পড়ি, আমরা হাত দেখাই জ্যোতিষীকে, দেখুন তো আমার কি যাচ্ছে এখন, ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিয়ে গিয়ে দেখুন হাতে আমার কি চলছে, এখন কি রেখা চলছে, বা আমি ডেট অফ বার্থ দিতেছি, আমার জন্মটা দেখুন একটুখানি, এই ব্যাপার আছে, কি সমস্যা, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেমন যাবে। স্যার আজকে জ্যোতিষী নেই। ও নেই আজকে, যা, আচ্ছা যাক, ঠিক আছে, ভালো হয়েছে। তো আমরা করি এটা, কিন্তু আমরা যেটা দেখছি এখানে, এটা তো সুপ্রিম, মানে সেই ওপরে ঘুরছে সে। এবার সে তো রেজাল্ট সকলকে দিচ্ছে, আমাকে তো পার্সোনালি দিচ্ছে না। কিন্তু আমাকে পার্সোনালি দিচ্ছে কে? আমার বাড়িতে যে বসে আছে সে দিচ্ছে। তাহলে সবার আগে, আমি বলছি না যে দেখানোটা ভুল, অবশ্যই দেখানো উচিত, দেখে নেওয়া উচিত যে জীবনযাত্রাটা কেমন হবে, আমার পথটা সুগম নাকি দুর্গম, এটা অবশ্যই দেখা যায়, বোঝা যায়। এটুকু পর্যন্ত আমরা বলতেই পারি, হ্যাঁ আমার পথটা দুর্গম আছে, আমাকে ঠিকভাবে চলতে হবে। কিন্তু দুর্গম পথকে সুগম তো করা যায়, সেটা কোন প্রসেসে? আপনি এটা পড়ে নিন হাতের আঙুলে, আপনার পথ সুগম হবে, হবে না। হাতের আঙুলে পড়লেই সুগম হয় না, তার জন্য এনার্জি লাগে। কোনো একটা এনার্জির কারণে আমার পথটা দুর্গম হয়েছে, তাহলে কোনো একটা এনার্জির কারণেই কিন্তু পথটা সুগম হবে। তাহলে সেই এনার্জিটাকে আমাকে ধরতে হবে, যে কোন এনার্জি সেটা। আর সেটা বাস্তু থেকেই হবে, সেটা কিন্তু কোনো কিছু পড়ে আর কোথাও গিয়ে হবে না, সেটা এখান থেকেই করতে হবে। কারণ এটাই আলটিমেট, এখান থেকে আমি কর্ম করব, এখানেই আমি থাকবো, আর এখানেই আমাকে কর্মফলটা ভোগ করতে হবে। তাই যেখানে আমাকে আমি থাকবো, যেখান থেকে আমার সমস্ত কিছু, সেটাকে ঠিক না করে আমি ঠিক করছি কাকে? ওপরতলায়। আমার পশ্চিমবঙ্গ ঠিক নেই, আমি দিল্লি ঠিক করতে যাচ্ছি, ব্যাপারটা এটা। কেমন? এই অবধি ক্লিয়ার? এই অবধি কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আনমিউট করে বলে ফেলুন। ওই বালি মাটি সম্বন্ধে যেটা বললেন না, বালি মাটিটা, ওটা অ্যাকচুয়াল তখন একটু বুঝতে হচ্ছিল যে ওই বালি মাটি থেকে কি কি হতে পারে, একটুখানি যদি আরেকবার বলে দেন। বালি মাটিটা হচ্ছে যার মধ্যে প্রাণ আছে, কিন্তু সৌহার্দ্য নেই, টান নেই, মমতা নেই। কেমন? তো বালি মাটির মধ্যে যদি আমরা বাসস্থান বানিয়ে থাকতে শুরু করি, সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে বাইরে থেকে বন্ডিং দেখতে পাবো, যে বাইরে বাহ্যিক বন্ডিং আছে, কিন্তু আন্তরিক যে ভালোবাসা, যে বন্ডিং থাকে, সেটা থাকবে না, সেই টানটা তারা অনুভব করবে না। আর ওই জায়গা থেকেই দেখবো ধীরে 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 ধীরে, হয়তো শুরু হয়েছিল জয়েন্ট ফ্যামিলি দিয়ে, কিন্তু শেষ হবে ওই জয়েন্ট ফ্যামিলি ভেঙে, মানে ফ্যামিলি পুরো ভেঙে যাবে, থাকবে হয়তো একজন কি দুজন, বাকি সব এখানে, কে সেখানে, কে অমুক জায়গায়, কে তমুক জায়গায়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, ওখানে বসবাস করতে পারবে না। অর্থাৎ সুখ, শান্তি, আমরা বাড়ি বানিয়ে থাকি শান্তির জন্য না, সুখের জন্য, সেই জিনিসটাই পাবে না সেখানে। এটা মাটির গুণ। ঠিক আছে, বোঝা গেছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বোঝা গেছে। আই হ্যাভ এ কোশ্চেন স্যার, আই Please. হ্যাভ এ কোশ্চেন। হুম। বলছি কি, আপনি যেটা তখন বোঝালেন যে তিনটে মাটির টাইপের কথা বললেন, তো আপনি একটা হচ্ছে একদম যেটা পুরোপুরি উর্বর, একটা মাঝখানেরটা, ওটা এটা বেলে মাটি বলছেন, এটা এখনো বুঝতে পারছি না, ঘটে ঢুকছে না এখনো। একটা হুম। বললেন মরুভূমির মাটি। হুম। তাহলে আগেও আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে উর্বর মাটিটা আম, বাসস্থানের ক্ষেত্রে বেস্ট, আর হুম। যেটা মরুভূমির মাটি সেটা কারখানার ক্ষেত্রে বেস্ট। তাহলে হুম। মাঝখানের যে বেলে মাটিটার কথা বলা হচ্ছে, এটাই তাহলে কি করা যেতে পারে? কর্পোরেট অফিস। হুম, কর্পোরেট অফিস, সেটাও তো আপনি বললেন যে তাও ওই কর্পোরেট অফিসের মধ্যে একটা পলিটিক্স চলতেই থাকবে। ওটা তো কর্পোরেটের নিয়মই, ওটা তো অসুবিধা কি আছে? আচ্ছা, ওটা তো সাংগঠনিক অফিস না যেখানে আমাদের টান থাকতে হবে। অফিস তো কর্পোরেট হবে, তো বিজনেস, আর বিজনেসে তো আমাদের টানের কোনো জায়গা নেই, ওখানে সম্পর্ক অর্থের সঙ্গে। যদি আমাকে ইনকাম ওকে, করতে হয়, কোটি কোটি টাকা ইনকাম করতে হয়, তাহলে আমাকে ওই মাটিকে চুজ করতে হবে।
যদি আমি বাসস্থানের মতন মাটিতে গিয়ে, মানে যে মাটিতে টান থাকবে, সেই মাটিতে গিয়ে বিজনেস করতে যাই, বিজনেস করতে পারবো না, লস খাবো। কারণ ওখানে কেন? ওখানে তো আমার ওখানে সততা জেগে উঠবে তো। আর বিজনেস সততা দিয়ে হয় না। ব্যবসা করতে গেলে সততা তো কাজ করবে ওকে না বস। সেখানে। কেমন এই বিষয়? ওকে বস। বস, আচ্ছা, যাকে ঠিক আছে। এই পর্যন্ত ঠিক আছে, বুঝে গেছি আমরা, পুরো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। আচ্ছা, গত সপ্তাহে আমরা একটা গল্প পড়েছিলাম না? হ্যাঁ স্যার বিড়ালের বলেছিলেন। গলায় ঘন্টা। হ্যাঁ, বিড়ালের গলায় ঘন্টা। ওটা যাক, আজকে আমি বেঁধেছি অনেকের হ্যাঁ, ওটা গলাতেই কি ঘন্টা। বিষয় ছিল? তারা বিড়াল কিনা জানি না, যাই হোক। তো একটা জঙ্গলে, এই আমাদের পাশেই, বাড়ির একটু দূরে একটা জঙ্গল ছিল। তো সেখানে বহুদিন আগে একটা বাঘ বসবাস করতো আর কি, প্রায় 150 বছর আগে। তো সেই জঙ্গলে যখন বাঘটা বসবাস করতো, সেই সেখানকার রাজা, তার উপরে শক্তিশালী তো আর কেউ নেই। প্রতিদিন কোনো না কোনো শিকার সে পেতই করতোই, মানে একটা ভীষণ প্রতাপ ছিল তার আর কি জঙ্গলের মধ্যে। তার উপরে কেউ কথা বলতে পারতো না, কেউ তাকে এড়িয়ে যেতে পারতো না, তাকে দেখলেই সমস্ত যে কোনো প্রকার পশু, মানে হাতি পর্যন্ত ভয় পেত, এমন একটা প্রতাপ তার জঙ্গলের মধ্যে। তো ওই রকম একদিন শিকার করেছে, শিকার করে খেতে খেতে একটা বড়সড় লেগ পিস গলায় আটকে গেছে। মানে কোনোভাবেই, তাদের তো আর হাত নেই, তাই কোনোভাবেই সে লেগ পিসটাকে গলা থেকে বের করতে পারছে না। নানা রকম চেষ্টা করছে, অনেক রকমভাবে সে মানে কাশছে, খ্যাক খ্যাক করছে, গলা ঝাঁকাচ্ছে, কোনোভাবেই সেই হাড়টাকে আর বের করতে পারছে না, ভীষণ কষ্টে পড়ে আছে। তো সেই দুর্দণ্ড প্রতাপ রাজা, যার এত ভীষণ প্রতাপ, যাকে দেখে সবাই ভয় পেয়ে পালাতো, সে আজকে কাতর অবস্থায় পড়ে আছে যে যদি কেউ একটু সাহায্য করে তার গলা থেকে সেটা বের করে দেয়। কেউ রাজি হচ্ছে না। দুর্ভাগ্যবশত সেই সময়তেই যখন সে রকম নেতিয়ে পড়ে আছে, কোনো রকমে তখনই কাতরাচ্ছে, তখন একটা বক ওই জায়গা দিয়ে পাস করছিল গুটি গুটি পায়ে। সে তো বুঝতে পারেনি এখানে বাঘ আছে, জানলে আসতো না, কারণ বাঘের সেই প্রতাপ এখন নেই, সে নেতিয়ে পড়ে আছে। তো সেখান দিয়ে পাস করছে। এবার বাঘ মামাছাড়া দেখতে পেয়েছে একটা বক যাচ্ছে। তো তখন সে বককে, যে বককে দেখলে সে তেরে গিয়ে শিকার করতো, সেই বকটাকে সে বলছে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি ভালো মিষ্টি মিষ্টি কথা! ওরে বাপরে, এত মিষ্টি কথা বাঘের মুখ থেকে তো শোনা অসম্ভব ব্যাপার, মানে আশ্চর্য ব্যাপার একটা। কি করে বলছে এত সুন্দর কথা? যে আমি তোমার বন্ধু হব, তোমার সব বিপদে তোমাকে সাহায্য করব। মানে সে তেল মাখিয়ে, মানে এমন এমন কথাবার্তা যেটা এখন ব্যাংকের লোকেরা করে লোন দেওয়ার জন্য, যাই হোক। তো সেই রকম কথাবার্তা বলে তাকে অ্যাপ্রোচ করলো, না কি, না আমি তোমাকে সব রকম সাহায্য করব, শুধু একটা কাজ আমার করে দাও। না কি কাজ? না আমার গলায় একটা লেগ পিস আটকে আছে, ওটাকে বের করে দাও। ওই লেগ পিসটা বের করে দাও, আমি তোমাকে সারা জীবনের দাস হয়ে থাকবো, তুমি যা বলবে তাই করব। আমার এই রাজত্ব, আমার এই যে সাহসিকতা, আমার শক্তি, আমি সব তোমার জন্য উৎসর্গ করে দেবো, তুমি যা বলবে তাই করবো। ব্যাস, এই অবস্থায় গদগদ বাপ, ব্যাস ঠিক আছে, আমার আর কি চাই, রাজি আছি, কোনো অবস্থা, কোনো ব্যাপার না, বলে বক্তাকে সাহায্য করলো। তার মুখের ভিতর দিয়ে তার সরু ঠোঁটটা ঢুকিয়ে লেগ পিসটাকে বের করে তার প্রাণটা বাঁচালো। এইবার বাঘ হাফ ছেড়ে বাঁচলো যে আহ, এবার ঠিক আছে, এবার আমি আবার আমার পুনরায় আগের ক্ষমতায় ফিরে এসেছি, আবার আমি আগের মতো শক্তিশালী, এবার আবার শিকার করে আবার খাবো। এবার বক বাবাজি বলছে যে বাহ, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, খুব ভালো কথা, এবার দাও আমাকে পুরস্কার দাও। কি পুরস্কার? না তুমি বলেছো আমার দাস হয়ে থাকবে। আমার দাস হয়ে থাকবে না, আমার একটা ছোট্ট ইচ্ছে আছে, সেটা পূরণ করলেই হবে, তোমাকে আমি দাস করে রাখতে চাই না। তখন বাঘ বাবাজি বলছে, ওরে মূর্খ, বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে এখনো যে জীবিত আছে সেটাই তোর পুরস্কার, এটাই তোর বরদান। তুই আবার পুরস্কার চাস কোন সাহসে? আর তুই আমাকে দাস ভাই, তোর সাহস তো কম না। এই বলে একটা গর্জন দিয়েছে। এবার যেহেতু বক সে উড়তে পারে, সে ভয়ে সেখান থেকে উড়ে ফুরুত। কি পেলাম গল্পটা থেকে? ছোট্ট একটা গল্প, সিম্পল একটা গল্প। অসতের সহিত
সৎ ব্যবহার করা উচিত না, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে যা পড়লাম আমরা, যত পর্যন্ত পড়লাম, আবার নেক্সট উইকে এভাবেই আমরা রিভিশন দেব। রিভিশনটা আমি দেব না, আপনারাই দেবেন। তবে আজকে যারা বাদ পড়ে গেছে তাদের আগে নাম ডাকা হবে আগামী সপ্তাহে। তাহলে আজকে আমরা ক্লাস এ পর্যন্তই রাখি। হ্যাঁ স্যার। এই সবাই বুড়ো আঙুল দেখিয়ে কাজ করা দেখাচ্ছে কেন? শুভরাত্রি স্যার। শুভরাত্রি। সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে, আচ্ছা, এটা হাততালি, বুঝতে পারলাম, এটা ঠিক আছে। কিন্তু এতক্ষণ সব বুড়ো আঙুল দেখিয়ে মানে ভালো লাগেনি নাকি? কাজ করার মতন একটা সিম্বল। ওরা ডান দেখালো, ডান, যে ডান, ওয়েল ডান। ও আচ্ছা, বাঙালি তো ইংলিশটা ঠিক বুঝি না, যাই হোক ঠিক আছে।